তফসিল ঘোষণা আজ নয়তো কাল, জানিয়েছেন সিইসি। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে বিচার বিভাগের সহযোগিতা কামনা। কথার ফুল ঝুড়ি দিয়ে রাষ্ট্র চলে না, প্রয়োজন পরিকল্পনার, যা একমাত্র বিএনপির আছে, বলেছেন তারেক রহমান। ২৪-এর বিজয় সুসংহত করার প্রত্যয় মির্জা ফখরুলের। দুর্নীতির মাস্টার মাইন্ডকে নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান এনসিপির। নির্বাচনে ভালো মানুষের অংশগ্রহণের প্রত্যাশা দুদক চেয়ারম্যানের। গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ও ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ। আদেশ ১৪ ডিসেম্বর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা জানিয়েছেন। প্রধান বিচারপতির খাস কামরায় প্রায় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে একান্ত বৈঠক হয়। সাক্ষাতের বিষয়ে সিইসি বলেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির যে ডিপ্লয়মেন্ট আছে সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা তারা নিচ্ছেন এবং নেবেন, কোনো অসুবিধা হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধান বিচারপতি। নির্বাচনে বিচার বিভাগের সহযোগিতা চেয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এ সময় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। মামলা নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে কোনো কথা হয়নি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে। উনার তো চাকরি আর বেশি দিন নাই, তো এই মাসে উনিও চলে যাবেন। উই হ্যাভ ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করেছি। ফেয়ারওয়েল কলটা করতে আসলাম ওনার সাথে। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটির যাতে ওনারা যেটা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন উনি, সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছি। এদিকে তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসব মুখর হয়। বর্তমানে এটি অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। নির্বাচনী তফসিল ঘোষণার পর সশস্ত্র বাহিনী সহ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল বাহিনী নির্বাচনী পরিবেশ যাতে নিশ্চিত হয় সে লক্ষ্যে কাজ করবে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী সহ অন্যান্য বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য নিয়োজিত থাকবে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন পর্যন্ত যে কোনো ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টি করে এমন আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কেউ বেআইনিভাবে সভা সমাবেশে অংশ নিলে আইনের আওতায় আনা হবে তাদেরকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমস্যাগুলো কিভাবে দূর করা হবে সে পরিকল্পনা জনগণ দেখতে চায়। বক্তৃতা শুনতে শুনতে তারা বিরক্ত। তাদের জন্য কি করা হবে সেটি তারা সঠিকভাবে জানতে চায়। তিনি বলেন, কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, দরকার পরিকল্পনার, যা একমাত্র বিএনপির আছে। আহমেদ সরার রিপোর্টে বিস্তারিত। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার আলোচনায় তৃতীয় দিনের মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই সময় তিনি দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অতীতের বিএনপি সরকারের ভূমিকা তুলে ধরেন। যে অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। আজ দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। তারেক রহমান বলেন, জনগণ শুধু শুনতে চায় না, সমস্যার সমাধানে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে তাও তারা জানতে চায়। জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব, আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা
মিট আপ করবো, জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। জনগণ চায় সারাদিন রেডিও খুললে, টিভি খুললে, ফেসবুক খুললে, পত্রিকা খুললে, যাই করেন সারা দিকে শুধু হইচই, ঝগড়া, ফ্যাসাদ, এইটা নাই, এইটা ভালো তো ওটা খারাপ, এইরকম কথাবার্তা। আমি মনে করি, আমার কাছে যেটি মনে হয়, এত দূর থেকে বসেও আপনাদের কথা শুনে, বিভিন্ন মানুষের কথা শুনে জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এইসব বক্তৃতা শুনতে শুনতে। জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চায়, ভাই তুমি কি করবা আমাকে বলো। আমি জনগণ, আমি তোমাকে ভোট দিব, তুমি কি করবা। বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি, এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে, জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। জনগণের ভোটে বিএনপি ক্ষমতা যেতে পারলে ইমাম মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা দেবার ব্যবস্থা নেবে বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের আলেম সমাজের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের প্রায় 3 লক্ষের মতন মসজিদ আছে। এই মসজিদগুলোতে যে ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিম সাহেবরা আছেন, তাদেরকে একটি সামাজিক মর্যাদার ভিতরে আনা উচিত, এবং এটি পর্যালোচনাকে হয়তো একবারে আমরা পারবো না, কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এই কাজটি শুরু করতে চাই। অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি, প্রত্যেকটি সমাজের প্রতিটি কম বেশি শ্রেণী পেশার মানুষের উপরে আমরা মানুষের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে সম্ভব সেগুলো আমরা চেষ্টা করছি বের করে আনতে, সেগুলোর সম্পর্কে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। জনগণের সমর্থন পেতে দলের নেতাকর্মীদের সবাইকে ভোটারদের দুয়ার দুয়ারে যাবার আহ্বান জানান তারেক রহমান। মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আমাদের যেটা এদিকে রাতে আরেক মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত 16 বছরে 3 বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে, সে সময় কোনো জবাবদিহিতা ছিল না। বিএনপি ক্ষমতায় গেলে সবকিছু পুনর্গঠন করা হবে বলে জানান। গতকাল রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশ গঠনে বিএনপির গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা চান তারেক রহমান। আগামীতে দেশ পুনর্গঠনে বিএনপির পরিকল্পনাগুলো সাবেক সেনা কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ৭১-এর মতো ধর্মকে ব্যবহার করে দেশের জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে। 16-17 বছরে আপনারা অনেকে বক্তব্য যারা রেখেছেন, তাদের মধ্যে থেকে হয়েছে আমাদের ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যেটাই হোক না, এগুলোকে পলিটিসাইজ করা হয়েছে। এগুলো যেরকম পলিটিসাইজ হয়েছে, এর বাইরে যেই ইনস্টিটিউশনগুলো আছে গভর্নমেন্টের, কম বেশি সবগুলোকেই কিন্তু সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের সকলকে সামনের দিনে গণতন্ত্রকে স্টাবলিশ করতে হবে, যে কোনো মূল্যে স্টাবলিশ করতে হবে। বিকজ গণতন্ত্র স্ট্যাবলিশ করতে পারলে কিন্তু অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা হবে। গত 16-17 বছরে যেই কাজগুলো হয়েছে, যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করেছে, তার অন্যতম মূল কারণ ছিল যে জবাবদিহিতা ছিল না। দেশে কোনো জায়গায় কোনো জবাবদিহিতা ছিল না, এটা আমরা সকলে ভালো করে জানি। যতক্ষণ জবাবদিহিতা তৈরি না হবে, ততক্ষণ দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব না। দেশে মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না যতক্ষণ জবাবদিহিতা না হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 24-এর গণ আন্দোলনের মাধ্যমে যে বিজয় এসেছে তা সুসংহত করতে হবে। মতপার্থক্য থাকবে, তারপরও শহীদদের ত্যাগ যেন বৃথা না যায় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাজপথে নিজেরা সংঘাতে জড়িয়ে পড়লে প্রশ্নবিদ্ধ হবে গণ অভ্যুত্থান। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহর বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে। দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এটি পরিণত হয় মিলন মেলায়। প্রকাশনা উৎসবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডক্টর মাহবুবুল্লাহ তার লেখায় সবসময় সমাজ বদলের, দেশকে পাল্টে দেবার কথা বলেছেন। আমাদের সেই একই কথা, আসুন 24-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল ভাই বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন
আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। লড়াই করে সংগ্রাম করে অনেক আত্মত্যাগ করেছে শুধু একটা ভালো সময়ের জন্য, ভালো দিনের জন্য। তো সামনের দিনগুলো যাতে সব ধরনের আপনার অত্যাচার, অবিচার, মানুষের অমর্যাদা, এই সব কিছু থেকে আমরা মুক্ত থাকতে পারি, সেটাই যেন হোক আজকে আমাদের ভাবনা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিদায় দিলেও আশা জাগা নিয়ে বিকল্প কোনো ব্যবস্থা এখনো মানুষের সামনে অনুপস্থিত। 17 বছর ধরে আমরা যে নির্বাচনের জন্য অপেক্ষা করছি, এটা প্রশ্নবিদ্ধ হলে পার্লামেন্ট প্রশ্নবিদ্ধ হবে। আগামী সরকারও কিন্তু তারা কিন্তু নানাভাবে কিন্তু বিতর্কিত হয়ে পড়ার ঝুঁকি থাকবে। ফলে অভ্যুত্থানে অংশীজনদেরকে বলবো, চলেন আমরা আলোচনা করি, কথা বলি, বিতর্ক করি, কিন্তু নিজেরা রাজপথের সহিংসতায় আমরা যেন জড়িয়ে না পড়ি। তাহলে গোটা অর্জন অভ্যুত্থানের এটা কিন্তু বিসর্জনে চলে যাওয়ার আশঙ্কা তৈরি করবে। আলোচনায় বিশিষ্টজনেরা শিক্ষাবিদ ডক্টর মাহবুবুল্লাহর দর্শনের কথা তুলে ধরেন। এবং এই বইটা পড়ে আমার যেটা মনে হয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন কলকাতা কেন্দ্রিক বাবু বুদ্ধিজীবীরা করেছিলেন, সেটা মূলত ছিল মুসলমান স্বার্থবিরোধী আন্দোলন, এবং সেটার থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এটা রূপান্তরিত হয়েছিল। খুবই একটা চমৎকার ট্রান্সফরমেশন আমরা এই বইটার মধ্যে পেয়ে যাব। আজকে যখন প্রধান উপদেষ্টা বলেন যে এই যে আসামের এবং ওই যে 7 সিস্টার কান্ট্রিগুলোর ইয়ে হবে, কি বলে যে বাইরে যাওয়ার পথ হবে আমাদের চট্টগ্রামের সমুদ্র, তো কিন্তু আপনি এই যে পূর্ববঙ্গ প্রদেশের যে ধারণা, এটার সঙ্গে এটা সম্পূর্ণ কিন্তু সঙ্গতিপূর্ণ। 24-এর গণ আন্দোলনের পরে আমার সবচেয়ে বড় দুঃখ হয়েছে যে এত অর্জন, এত সাহস, এত ধরনের একটা চেপে বসা স্বৈরতান্ত্রিক শাসনকেও ফেলে দিতে সক্ষম হলাম বটে, কিন্তু সেই মানুষের সমাজের হৃদয়ের সাথে কথোপকথনের কাজটা আমরা সাফিসিয়েন্টলি করতে পারি নাই, এখনো করতে পারি নাই, এবং করাটা প্রয়োজন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীর উন্নতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বিমান ভ্রমণের উপযুক্ত না হওয়ায় বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরেক দফা পিছিয়ে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য শিডিউল প্রত্যাহারের আবেদন জানিয়েছে সংস্থাটি। এর আগে এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছিল, যা বরাদ্দ করাও হয়। সবশেষ ব্রিফিংয়ে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ারের সামনে রয়েছেন আমাদের সহকর্মী ইদ্রিস আলম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইদ্রিস, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, দর্শকদের জানাবেন। বিপাশা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এখনো পর্যন্ত কিন্তু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আবার আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, তবে উন্নতির দিকে হলেও কিন্তু বিদেশে নিয়ে যাওয়ার মতো কিন্তু শারীরিক অবস্থা উন্নতি হয়নি। আপনি জানেন যে দেশি এবং বিদেশি বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন, আর পুরো মেডিকেল বোর্ডটার যেই তত্ত্বাবধান করছেন ওনার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। আপনি জানেন বিদেশে নিয়ে যাওয়ার কথা ছিল, শারীরিক অবস্থার কারণে ডাক্তাররা জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো বা ভ্রমণের মতো শারীরিক অবস্থার উন্নতি হয়নি। আপনি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে তার শারীরিক যে অবস্থাটি এখন উনি এখানে আছেন, বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন যে বাংলাদেশে আপাতত ওনার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এখানেই চিকিৎসা চলবে। যদি ডাক্তাররা মনে করেন যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বা বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে, তখনই কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আপনি জানেন যে দীর্ঘদিন থেকে প্রায় 14 দিন ধরেই এই এভার কেয়ার হাসপাতালে উনি চিকিৎসাধীন রয়েছেন। তো শারীরিক অবস্থা বিএনপির পক্ষ থেকে কিংবা আপনার মিডিয়া সেল থেকে, বিএনপির মিডিয়া সেল থেকে কিন্তু সাংবাদিকদের শনিবারের পর আর তেমন কোনো তথ্য দেয়া হয়নি। সর্বশেষ তথ্যটি ছিল ওনার যে
সিটি স্ক্যান রিপোর্টটি ছিল সেটি কিন্তু আসলে স্বাভাবিক এসেছিল। এতে কিন্তু দেশবাসী, যেমন তার দলীয় নেতাকর্মী থেকে শুরু করে দেশবাসীরও একটি স্বস্তির যে নিঃশ্বাস ফেলেছিলেন। কিন্তু আসলে যখন বিদেশে নিয়ে যেতে পারলেন না বা বিদেশে যাওয়া হলো না, তখন অনেকটাই কিন্তু হতাশা দেখা দিয়েছে। তবে ডাক্তাররা বলছেন যে আগের থেকে অনেকটাই উন্নতির দিকে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার অবস্থা। ইদ্রিস, ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইদ্রিস আলম। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন, ৩০০ আসনে গডফাদার দিয়ে আবারও দুর্নীতি দূর করার কথা বলে লন্ডন থেকে জনগণের সাথে জোকারি করা হচ্ছে। রাজধানীতে জাতীয় যুবশক্তির জাতীয় সম্মেলনে দুর্নীতির মাস্টারমাইন্ডকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখাতে জনগণের প্রতি আহ্বান তার। নাসির উদ্দিন পাটোয়ারি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, দলটির মুখে মুখে বিপ্লব আর অন্তরে আওয়ামী প্রীতি, মিষ্টি মিষ্টি কথা বলে ধর্মের নামে তারা রাজনীতি করছে বলে অভিযোগ তার। সম্মেলনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সতর্ক করে বলেন, ক্ষমতায় কারা যাবে তা নির্ধারণে জরিপের নামে মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব নয় বলে মন্তব্য তার। সংস্কার নিয়ে বিএনপি জামায়াত কেউ কথা বলছে না, কিভাবে ক্ষমতা দখল করবে সেসব আয়োজনে যুক্ত রয়েছে দলগুলো, এমন মন্তব্য তার। যে তারা নাকি বাংলাদেশে নাকি দুর্নীতি হলো রিমুভ করবে বা দুর্নীতি হলে শেষ করবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি জোকার একটি কথাবার্তা হয়েছে এটি। আমরা বলবো শেখ হাসিনা যেগুলো চুরি করেছে, এক চোর চুরি করেছে মানুষ থেকে, আরেক চোর গিয়ে তাদের থেকে চুরি করেছে, এটা তো আরো বড় চোর। আমাদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা করা হয়। ভয়টা বাংলাদেশ থেকে দেখায় না, লন্ডন থেকে দেখায়। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো, যারা দেশে আসার সাহস পায় না, যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে, যারা দুর্নীতির মাস্টারমাইন্ড, আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন। আরেকটা নতুন দলের এখন পাখনা গজাইছে জামায়াত ইসলামী। গণ অভ্যুত্থানের এখন নতুন নতুন চেতনার কথা বলে তারা নতুন ধর্ম ব্যবসা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের এইসব বন্ডামি বন্ধ করতে হবে। খুব মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি কথার আসলে আড়ালে কি আছে সেটা তো আল্লাহ জানে। এদিকে এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, মাঠের পরিস্থিতি এখন পাল্টে গেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠের জনগণ জুলুম ও অপকর্মকারীদের বয়কট করছে। যারা মানুষের পাশে থাকছে তাদের প্রতি জনগণের আগ্রহ বাড়ছে। গতকাল বিকেলে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, প্রতিটি ভোট সেন্টারে স্বচ্ছ সুষ্ঠু ভোট হওয়ার জন্য এনসিপির অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সার্জিস আলম আরও বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের দুইটি রাজনৈতিক দলের প্রতিযোগিতার যে সরল সমীকরণ, এবারে আর তা থাকবে না, বরং এটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক দল নির্ধারণ করবে প্রথম দুটি দলের মধ্যে কোন দল আগামী নির্বাচনে সরকারের প্রতিনিধিত্ব করবে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বলেন, তিনি বাংলাদেশে এলে তার জন্য কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন করা হবে। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা, এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় আলোচনা সভায় তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। এছাড়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমিন বলেন, আগামী নির্বাচনে যাতে ভালো মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয় সেই প্রত্যাশা দুর্নীতি দমন কমিশনের। আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাব? রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে, তবে ফিশ রটস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে, তারা যদি ঠিক থাকে, তো সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেগম রোকেয়া নারী মুক্তির যে স্বপ্নের কথা বলেছেন সেই পথে অগ্রসর হওয়া
এখনও সম্ভব হয়নি। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানেও নারীরা তাদের এই নেতৃত্বের জায়গা দেখিয়েছে। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি কথা বলেন। আরও জানাচ্ছেন রকুনুজ্জামান। মনের ভাব। নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করে আসছে বাংলাদেশ। বেগম রোকেয়ার মতো পথপ্রদর্শক থাকার পরও কেন 100 বছরেও নারী মুক্তি আসেনি রোকেয়া দিবসে, এমনই প্রশ্ন প্রধান উপদেষ্টার। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরা তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কদ্দুর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে, ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে গেছে। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। গেল 3 দশকে নারী মুক্তির ক্ষেত্রে অনেক অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। এর আগে নারী শিক্ষায় রুভানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা, এই 4 নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের গত 1.5 দশকের শাসনামলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তা সহ মোট 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামী 14 ডিসেম্বর দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার থাকা 3 আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন ও 2 জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকে গতকাল সকালে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত রবিবার ট্রাইব্যুনাল 1-এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় পলাতক আসামি ডিজিএফআই এর সাবেক 5 জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেফতার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করেছেন। আইনজীবী বলেন, সেনাবাহিনীর তদন্ত আদালতে গুম হওয়া সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি জবানবন্দি দিয়েছেন। সেখানেও এই 3 আসামির কোনো দোষ প্রমাণিত হয়নি। শেখ হাসিনা রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গোয়েন্দা কর্মকর্তারা টেলিভিশনের স্ক্রলে কি দেখানো হবে তাও নির্ধারণ করে দিতেন বলে দাবি জানান তিনি। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় তিনি অভিযোগ করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি ট্রাইব্যুনালকে জানান, জুলাই আন্দোলনের সময় রাজধানীর কাকরাইলে একটি সেফ হাউসে তাদের বন্দী অবস্থায় রাখা হয়। এই মামলায় বর্তমানে 6 আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। গতকাল সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, করদাতাদের উপর জুলুম বা নিপীড়ন করে নয়, কর ফাঁকিবাজদের চিহ্নিত করার মধ্য দিয়ে রাজস্ব আয় বাড়ানো হবে।
বিভিন্ন রকম ভ্যাট রেট ও জটিল আইনের কারণে কাঙ্ক্ষিত হারে ভ্যাট আহরণ বাড়ছে না বলে জানান। ভ্যাট সপ্তাহ উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এনবিআর চেয়ারম্যান আরও জানান, দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 6.5 লাখ ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধন আছে, যা এত বড় দেশে যৌক্তিক নয়। তিনি জানান, এই অর্থ বছরের প্রথম 5 মাসে ভ্যাট আদায়ে 22% প্রবৃদ্ধি হয়েছে। বিভিন্ন রকমের ভ্যাট হার ও আইনি জটিলতার কারণে আয় কাঙ্ক্ষিতভাবে বাড়ছে না বলে জানান। বলেন, জিডিপির অনুপাতে রাজস্ব আয় বৃদ্ধি না হওয়ার পথে কর ছাড় বড় বাধা হওয়ায় এই সুযোগ বাতিল করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, এ পর্যন্ত 22 লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। নির্ধারিত সময় শেষে রিটার্ন জমার সংখ্যা 40 লাখ ছাড়িয়ে যাবে এমন আশা তার। সংবাদ শেষ করব ক্রান্সিমের শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তফসিল ঘোষণা আজ নয়তো কাল, জানিয়েছেন সিইসি। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে বিচার বিভাগের সহযোগিতা কামনা। কথার ফুল ঝুড়ি দিয়ে রাষ্ট্র চলে না, প্রয়োজন পরিকল্পনার, যা একমাত্র বিএনপির আছে বলেছেন তারেক রহমান। 24-এর বিজয় সুসংহত করার প্রত্যয় মির্জা ফখরুলের। দুর্নীতির মাস্টার মাইন্ডকে নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান এনসিপির। নির্বাচনে ভালো মানুষের অংশগ্রহণের প্রত্যাশা দুদক চেয়ারম্যানের। গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 14 ডিসেম্বর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।